মোবারক সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রেনাটা ডক্টরস ডায়েরি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই রেনাটা ক্যান্সার কেয়ার। দর্শক, ঈদের সময়টায় আমাদের পরিবারের সাথে সময় কাটে এবং আমাদেরও এই অনুষ্ঠানে আমরা আমাদের পরিবারের বিস্তৃত পরিসরের অংশ আমাদের ডাক্তারদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের জীবনের গল্প, তাদের বেড়ে ওঠা, তারা যেই সেক্টরে কাজ করছেন সেখানে তাদের নানান অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সাথে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাথে আজকের এই বিশেষ আয়োজনে দুজন ডাক্তার আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত হেমাটোলজিস্ট এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান প্রফেসর ডক্টর এম এ খান। তার অনেক পরিচয়, নানান গুণে গুণান্বিত, কিন্তু তিনি অ্যাডভাইজার বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত আজকে আমাদের বিশেষ আয়োজনে। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন ডক্টর মাহবুবা শারমিন, তিনি কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। মাহবুবা শারমিন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা তো আজকে ঈদের একটু বিশেষ আয়োজনে আপনাদেরকে নিয়ে বসেছি। অন্যান্য দিনে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসে, রোগী সব প্রসঙ্গ আসে, কিন্তু আপনাদের যেই দৈনন্দিন জীবনে ডাক্তার হিসেবে যে বিষয়গুলো আসে সেগুলো আজকে আমরা একটুখানি আলাদাভাবে তুলে ধরবো। তো প্রথমে প্রফেসর এম এ খান, আপনার কাছে একটু আসি যে আপনি বাংলাদেশের এই যে আমরা পরিচয় করিয়েছি যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যেটা শুরু হয়েছিল, সেই জায়গাটা আপনি একেবারেই পায়োনিয়ারের ভূমিকা রেখেছেন। শুরুতেই একটু জানতে চাইবো যে এই যে হেমাটোলজি বা রক্তরোগের যে বিভাগ বা বিষয়, সেখানে আসার জার্নিটা আসলে কেমন ছিল আপনার? একসময় আমাদের হেমাটোলজিটা খুব হতাশায় ভরা ছিল, কারণ এখানে এই বাংলাদেশে তদানীন্তন আইপিজিএমআর বাহিরে এই বিভাগটা ছিল না, এবং যার কারণে আমি নিজেও এক সময় হেমাটোলজিতে ক্যারিয়ার ডেভেলপ করার চিন্তা করে পিছিয়ে গিয়েছিলাম। এবং যখন সিলেকশন হলাম এই সাবজেক্টে এফসিবিএস করার জন্য, তখন আমি বরং তদবির করেছিলাম যে এটা আমি যেন আমার নামটা সিলেকশন না আসে, কারণ এরকম হতাশাপূর্ণ অবস্থায় ছিল যে এখানে কোনো বিভাগ ছিল না, সরকারিভাবে কোনো পোস্ট ছিল না, আর রুগী কোথায় কি আছে ছড়ানো তাদের ভালো হওয়ার সম্ভাবনার জায়গাটা অনেক কম ছিল, হতাশাপূর্ণ অবস্থা ছিল। যে কারণে কিন্তু আমি যখন আসতেই হলো, তখন এফএসবিএস পরীক্ষা পাশ করার পরে পোস্টিংটা পাওয়া, সাবজেক্টের পোস্ট নাই, তো আমি একটা পোস্ট নিয়ে মেডিসিন নিয়ে লম্বা সময় কাজ করেছি 2 বছর। এবং তখনই চেষ্টা করি যাতে আমাদের সাবজেক্টটার জন্য আলাদা ডিপার্টমেন্ট খোলা যায় সরকারিভাবে। তখন আমি 2003 সালে 10টা মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল সহ আলাদা পূর্ণাঙ্গ হেমাটোলজি বিভাগ স্থাপন করতে সক্ষম হই পর্যায়ক্রমে। তো এটা ছিল আমাদের জন্য বিরাট পাওনা। তখন আমাদের জুনিয়র ডক্টররা উৎসাহিত হলো, তারা আশার আলো দেখলো, এবং অনেক মেধাবী হেমাটোলজিস্টরা আজকাল বাংলাদেশে আশার আলো জাগিয়ে তুলেছে। এটা তো একটা বিরাট ঘটনা আসলে একদিক থেকে, কারণ হেমাটোলজির মতো বিষয়, রক্তের রোগ তো আসলে বেশ কয়েক রকমের। আমাদের দেশেও কিন্তু অনেকগুলো অসুখ, থ্যালাসেমিয়ার কথা আসে, হিমোফিলিয়ার কথা আসে, এবং এখন রক্তের নানা রকম ক্যান্সারও আছে, এবং এটা ওই সময়ও ছিল। সুতরাং ওই সময়টার দিকে যে এরকম বিভাগগুলো অত বেশি শক্তিশালীভাবে বা আমরা বলবো আনুষ্ঠানিকভাবে ছিল না, সেটা কিন্তু দেশের চিকিৎসা ব্যবস্থার এক ধরনের দুর্বলতা হিসেবে দেখতে হবে। সেখান থেকে টেনে আনার একটা উদ্যোগ কিন্তু আপনার হাতে হয়েছে, সো অভিনন্দন জানাই। এবং নিশ্চয়ই আমাদের দেশে এখন যারা কাজ করছেন এবং যারা এই রোগে ভুগছেন, তারা নিশ্চয়ই এটাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন। এই প্রসঙ্গে যদি আসি, ডক্টর মাহবুবা শারমিন, আপনি আবার আমাদের বলবো যে তরুণ হেমাটোলজিস্ট যারা আছেন তাদেরও এক ধরনের প্রতিনিধিত্ব করছেন। স্যার তো 2003-এর গল্পটা শোনালেন। আপনার কি মনে হয়েছে যখন এই রক্তরোগের বিভিন্ন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছিলেন মেডিকেলে, তারপর থেকে কিভাবে এই প্রফেশনে আসার জার্নিটা আপনার শুরু হলো? আমার তো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি ডক্টর হব। তারপরে মেডিকেলে পড়ার সময় আমার স্যার ম্যাডাম যারা ছিলেন তারা বলেছেন অঙ্কোলজি রিলেটেড সাবজেক্টে পড়ার জন্য। আমি তখন মেডিকেল লাইফ থেকে ইন্সপায়ার্ড যে আমি ক্যান্সার রিলেটেড বা অঙ্কোলজি রিলেটেড কোনো সাবজেক্টে ক্যারিয়ার করব। ওই হিসেবেই আমার হেমাটোলজিতে আসা। হেমাটোলজিতে আসার পর আমি কখনো হতাশাগ্রস্ত হইনি, কারণ আমার একটা ভেতর থেকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আমার এখানে কাজ করতে হবে, একটা ভালো কিছু আমার হেমাটোলজিতে ক্যারিয়ার করে আমার দেশের জন্য কিছু করতে হবে। এই হিসেবে আমার ক্যান্সার রোগী, যেহেতু ক্যান্সার পেশেন্ট আছে, তারপরে আমাদের থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এই পেশেন্টদের জন্য আমি
কিছু করার জন্য, যাতে আমি নিজেকে ইনভলভ হয়ে ওনাদের আমি একটা ফিউচার, যেমন ফিউচার মেডিসিন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এগুলোর সাথে নিজেকে ইনভলভ করতে পারি, এই হিসেবে আমার একটা স্বপ্ন ছিল। সেখান থেকে আসলে এই জায়গাটা আসে। এমনিতে আমরা তো দুই একটা অসুখের নাম বললামই, যে এই অসুখগুলো সাধারণত অনেক কমন। আমাদের দেশে থ্যালাসেমিয়া কিন্তু অনেক মানুষের হয়, এবং সে বিষয়ে একটু যাব, কারণ আপনারা নানান গবেষণার সাথেও যুক্ত আছেন। এই যে হেমাটোলজি হিসেবে যে বিষয়টা আপনারা পড়েন বা চিকিৎসার সাথে যুক্ত থাকেন, খুব বৃহৎ পরিসরে আর কি কি অসুখ নিয়ে আসলে এই বিভাগটা ডিল করে আমাদের রোগীদের জন্য? হিমাটোলজি আসলে বিভিন্ন ডিজিজ, একটা হলো হিমাটোলজি ক্যান্সার, যেমন ব্লাড ক্যান্সার, তারপর ব্লাড ক্যান্সারের মধ্যে তো লিউকেমিয়া, লিম্ফোমা, বা বোন ক্যান্সারের মধ্যে যেমন মাল্টিপল মাইলোমা ইনভলভ, এগুলো তো ক্যান্সার হিসেবে বললাম। আর নন ম্যালিগনেন্ট যেমন ডিজিজের মধ্যে থ্যালাসেমিয়াটা কমন, হিমোফিলিয়া কমন, আর আরও অনেক ধরনের ডিজিজ আছে যে আমাদের কম পরিমাণে পাওয়া যায় হয়তো। এনিমিয়া তো আমাদের দেশে পার্সপেক্টিভে কমন, যেমন ফিমেলদের অনেক বিভিন্ন কারণেই তো এনিমিয়া নিয়ে আসে আমাদের কাছে। তাহলে ওই যে রক্ত শূন্যতা বলতে যে কথাটা বোঝায়, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া যেটা, এটা তো অনেক মানুষকে আক্রান্ত করছে। ওই মানে রক্তের যে কোনো অসুখের জন্য প্রথমেই যে বিভাগটায় আপনাদের কাছে যায়, সেটা হেমাটোলজির এখানে এসে উপস্থিত হচ্ছে। ডক্টর এম এ খান, যে সময়টা এই যে 2003-এ যে স্ট্রাগলটা শুরু হলো, সেখান থেকে এখন যেই বিস্তৃত পরিসরটা দেখছেন বাংলাদেশে হেমাটোলজির এই যে বিভাগগুলো প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আপনার ওই সময়কার প্রত্যাশার সাথে এখনকার যেই উপস্থিতি আমাদের, তার কতখানি মেলবন্ধন হয়েছে বলে মনে করেন? হ্যাঁ, আসলে উৎকর্ষ সাধনের কোনো সীমারেখা নেই। আমরা যতই পাই ততই চাই আমাদের চিকিৎসা শাস্ত্রের একটা চূড়ান্ত শিখরে উঠতে, এবং বিজ্ঞান ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আজকে যেটা হচ্ছে তার চেয়ে দেখেন 2 বছর পরে প্রতি বছরই রিনিউ হচ্ছে, নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা ডেভেলপ হচ্ছে। তো আমাদের দেশে এখন প্রায় 200 হেমাটোলজিস্ট, জুনিয়র হেমাটোলজিস্ট রয়েছেন। তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে সরকারি এবং বেসরকারিভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। রোগ নির্ণয় এখন আমাদের দেশে কোনো সমস্যা নয়, রোগ নির্ণয় হচ্ছে ক্যান্সার সঠিকভাবে, এবং 80% 90% ক্ষেত্রে আমরা সব ধরনের চিকিৎসা দিতে সক্ষম। ইভেন আমাদের দেশে ট্রান্সপ্ল্যান্টের মতো চিকিৎসা শুরু হয়েছে 2014 সালে, সেটা নিয়ে পরে আলোচনা করব, সেটাও হচ্ছে। এবং আমাদের ওষুধ প্রাপ্তি, আমাদের দেশে আগে ওষুধ পাওয়া যেত না, বাহির থেকে আসতে হতো, এখন অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ তৈরি করছে সুলভ মূল্যে। এই জিনিসগুলো আসলে সাবজেক্ট ডেভেলপ না হলে কিন্তু হতো না, যে কারণে চিকিৎসাও তারা সুলভ মূল্যে পাচ্ছে। যদিও আমি বলবো সরকারিভাবে এই চিকিৎসাটাকে আরও প্রসার করার প্রয়োজন, কারণ রুগীরা, আমি একটা কয়েকদিন আগে একটা পেশেন্ট আসছিল, সে 1 মাস থেকে ঘুরতেছে, ব্লাড ক্যান্সারের রুগী। তাহলে এটা তো এটা অপেক্ষা করার সুযোগ নাই। সে যখন আমার কাছে আসলো, আমি যেহেতু সরকারি চাকরিতে নাই, তখন আমি তাকে বলেছি, ঠিক আছে, বিনা ভাড়ায় ব্যবস্থা করে তোমাকে দিব গ্রিন লাইফ হাসপাতালে, ওইখানে ভর্তি হওয়ার চেষ্টা করো। তো এইভাবে আসলে আমাদেরকে সরকারিভাবে আরও এক্সপানশন করতে হবে, যাতে অধিক সংখ্যক রোগীকে আমরা সেবা দিতে পারি। একটা স্ট্রাকচার দরকার, তাই না? যে আছে নানান কিছু একটু ছড়ানো ছিটানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাসিলিটি তৈরি হয়েছে। আমরা যদি একটু, যেটা আমি ডক্টর মাহবুবাকে জিজ্ঞেস করছিলাম, এই যে অ্যানিমিয়া অথবা রক্ত স্বল্পতার যেই সমস্যাটা, এটি আসলে তো আবার অনেক অসুখের সাথে সিমটম, তাই না? যে তার উপসর্গ হিসেবে জিনিসটা থাকে। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক মানুষের ভিতর অনেক রকম প্রশ্ন আছে। আমরা এইটা একটু জেনে নেই, যে এই অ্যানিমিয়া অথবা রক্ত স্বল্পতার যে বিষয়টা, এটি কোন কোন অসুখের সাথে কিভাবে যুক্ত থাকে? আপনাদের কাছে যখন আসে, তখন এটাকে আপনারা কিভাবে এই অসুখ, এই সিমটম বা উপসর্গটাকে আপনারা ডিল করেন কিভাবে? অ্যানিমিয়া এমন এক লক্ষণ বা উপসর্গ, যেটা হেমাটোলজি, ক্যান্সার, নন ক্যান্সার সবগুলোতেই সাথে জড়িত। যেমন মনে করেন একজন মহিলা আসলো তার রক্ত শূন্যতা নিয়ে, আমরা কিন্তু চট করে তাকে আগে এর কারণটা নির্ণয় করার চেষ্টা করি। হয়তো তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। একটা শিশু আসলো, তার দেখা গেল তার হয়তো তাকে হেলমিন্থ, যেটাকে আমরা বলি, হেলমিন্থ সংক্রান্ত হতে পারে।
তারপরে হলো যে একটা রুগী আসলে হয়তো বয়স্ক রুগী, তার রক্তশূন্যতা নিয়ে হয়তো সাধারণ কারণগুলো যখন দেখা গেল নর্মাল, তখন হয়তো আমরা চিন্তা করি তাকে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম বা কোনো ধরনের ক্যান্সারের সাথে জড়িত কোনো রোগ কিনা। আবার একটা দেখা গেল যে একটা রুগী ক্যান্সার নিয়ে আসছে, রক্তশূন্যতা নিয়ে আসছে, তার হয়তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মতো সমস্যা, তার পরীক্ষা করে বাইর করা হলো। তাহলে ইভেন থ্যালাসেমিয়া যেটা কথা আসছে, বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে এবং তাদের 1 বছর বয়স থেকেই তারা রক্তশূন্যতা বা 6 মাস বয়স থেকে রক্তশূন্যতা নিয়ে আসে এবং তখন থেকেই তাদেরকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। তো এক একটার সাধারণ রক্তশূন্যতা হইলেও তার কারণটা ভিন্ন হতে পারে এবং কারণটা যখন নির্ণয় না করতে পারবো তখন কিন্তু চিকিৎসা দিয়ে লাভ হবে না, তার চিকিৎসা নিরাময়ের যোগ্য হবে না। এটাই আমাদের খেয়াল রাখতে খুব হবে। গুরুত্বপূর্ণ একটা কথা। আসলে রক্তশূন্যতা কারণ যেটা, অর্থাৎ যেই কারণে, যেই অসুখের কারণে জিনিসটা ঘটেছে, সেখানে আসলে আমাদের ট্রিটমেন্টের জায়গাটা নিতে হবে। আমাদের এই জায়গাটা নিয়ে আমার ধারণা অনেক পরিবারই আসলে অনেকেই ঘুরপাক খায় নানান জায়গায় এবং সময় লেগে যায় সে কারণটা বুঝতে। সে কারণে ভালো হলো আজকে আপনাদের মাধ্যমে একটু জানিয়ে দিলাম লোকজনকে। ডক্টর মাহবুবা, আমাদের এই যে বাংলাদেশে হেমাটোলজির যে চিকিৎসার যে বিকাশ যেটা ঘটেছে, আপনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা হসপিটাল, যেখানে মানুষ চায় শেষ ভরসা হিসেবে অনেক সময়। সেখানে আমাদের রোগীদের জন্য যদি আপনার জায়গা থেকে কোনো একটা বক্তব্য থাকে যে আমাদের দেশে হেমাটোলজির চিকিৎসার ক্ষেত্রে এখন আমরা কোন জায়গাটা অবস্থান করছি। অনেকে দেশে বাইরে চলে যেতে চায় যে কোনো একটা অসুখের ক্ষেত্রেই, তারা কি দেশেই চিকিৎসা নিতে পারে? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কি কি সুবিধা আছে এখন? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রতিটা ডিজিজের জন্য আমরা যেমন ক্লিনিক আছে আমাদের, আউটডোর বেসিসে আমরা মানে বাইরে থেকে যে আউটডোর বেসিসে ট্রিটমেন্ট দিচ্ছি, মর্নিং আউটডোর আছে, আবার ইভিনিংয়ে আমরা যে স্পেশালিস্ট ডক্টর আছে তারা আমরা ইভিনিংয়ে সেবা দিয়ে থাকি। আর মর্নিং আউটডোরে প্রতিদিনই সপ্তাহে 6 দিন আমাদের মর্নিং আউটডোর থাকে, আর বিকালে স্পেশালিস্টগণ আমরা পেশেন্ট দেখে থাকি। আর এর পাশাপাশি আমাদের যেমন ক্লিনিক আছে, যেমন থ্যালাসেমিয়া ক্লিনিক, লিম্ফোমা ক্লিনিক, মাল্টিপল মায়োলোমা ক্লিনিক, হিমোফিলিয়া ক্লিনিক। তাহলে আমাদের প্রত্যেকটা পেশেন্টদের জন্য আলাদা আলাদা সেবা দেওয়ার জন্য আমাদের স্পেশালাইজড ক্লিনিক আছে, যাতে কোনো পেশেন্টদের মানে ডায়াগনস্টিক বা আমাদের ডায়াগনস্টিস আর যেরকম ম্যানেজমেন্ট ফ্যাসিলিটিসে কোনো প্রবলেম না হয়। আর ইনডোর ফ্যাসিলিটিস আছে, ল্যাবরেটরি ফ্যাসিলিটিসের মধ্যে আমাদের যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, তারপর বোন ম্যারো রিফাইন বায়োপসি আর কোয়াগুলেশন টেস্টগুলো এরকম স্পেসিফিক। হ্যাঁ, অ্যাডভান্স টেস্টের মধ্যে যেমন আমাদের আছে ইমিউনোফেনোটাইপিং, যেমন আমি ইমিউনোফেনোটাইপিং রিপোর্ট করি আমাদের হেমাটোলজিতে। তারপরে এর পাশাপাশি যেমন মিক্সিং স্টাডি, স্পেসিফিক যেগুলো টেস্ট, স্পেশাল টেস্ট ওগুলোও হচ্ছে, আর এরকম জেনারেল যে ইনভেস্টিগেশন ওগুলোও হচ্ছে। এখানে আমি একটু যুক্ত করতে চাই, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির যে পরিবর্তন বা উত্থান, এটা আমি মনে করি 50 বছরে এটা আশাব্যঞ্জক না। কারণ আমরা আশা করি যে এখন ডায়াগনোসিসটা এবং চিকিৎসাটা মলিকুলার লেভেলে, কারণ ডিজিজ হলে আমরা দেখতে চাই যে এর মলিকুলার পরিবর্তনটা, জেনেটিক মিউটেশনটা কি হয়েছে। কিন্তু এসব দিক দিয়ে কিন্তু এখনও পিছিয়ে আছে তাদের ল্যাবরেটরিগুলো, যে কারণে আমাদের অধিকাংশ অনেক পরীক্ষাটা বিদেশে পাঠাইতে হয়। তো আমি চিন্তা করবো এটা সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে গড়ে তোলা, এবং এমন কোনো টেস্ট নাই তাদের এনজিএস এর মতো একটা টেস্ট হওয়া উচিত, তারপরে মলিকুলার ফিশ টেস্টগুলো এগুলো হওয়া উচিত। এগুলোর জন্য আসলে বাইরে নির্ভর করতে হয়। এটা আমাদের আশা করব সরকার এই ব্যাপারে নজর দেবে। এখানে স্যার একটা বিষয় আমি একটু কমপ্লিমেন্ট করতে পারি। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, এই মলিকুলার টেস্ট এই এরিয়াটাতে আমার কাজ। আমার একটা খুব বড় রকমের একটা বিশ্বাস এটা যে এই জায়গাটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে একটা ভালো শক্ত কোলাবোরেশন দরকার। যেমন ক্লিনিক্যাল যেই সার্ভিসগুলো দরকার, মলিকুলার যেই টেস্টগুলো দরকার, বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এগুলো গবেষণার কাজে নিয়মিত ব্যবহার করি। সেটাকেই যদি আমরা একটু রিসার্চের মধ্য দিয়ে ভ্যালিডেট করে এই হসপিটালগুলোর সাথে যুক্ত করি, তাহলে কিন্তু এটা অনেকাংশে কাজগুলোকে আমরা সমাধান করতে পারি। এই যে মনে করেন যে মেডিকেল ইউনিভার্সিটিতে যে আমাদের ডক্টর আছে, তারা কিন্তু সাধারণ চিকিৎসা নিয়েই অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, যে কারণে তার স্পেশাল রেফারাল কেসগুলা ভর্তি হতে পারছে না, দেখাইতে পারতেছে না। এই জন্য আমি মনে করি যে মেডিকেল ইউনিভার্সিটি শুড বি এ রেফারাল সেন্টার, সেন্টার অফ এক্সেলেন্সে, যে কাজগুলা অন্য সাধারণ মেডিকেল কলেজে হবে না, ওদের এখানে তারা স্বাগতম জানাবে সব রোগীদেরকে। সেটাই।
তাহলে তখনই আর মানুষকে আসলে দেশের বাইরে তখন আর যেতে হবে না, তারা সর্বোচ্চ সেবাটা এখানে পাবে। আমরা আপনাদের ব্যক্তিগত স্পেশালিটি যেটা সেটা নিয়ে অনেকখানি আমরা জেনেছি। আমি এম এ খান স্যার, আপনার একটা বিশেষ অবদান আমাদের দেশে, আমাদের যে ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান হিসেবে আপনার যে একটা পায়োনিয়ারিং ভূমিকা, সেই জায়গাটা আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যেই কার্যক্রমটা ঢাকা মেডিকেল কলেজে যখন শুরু হয়েছিল, এই সম্বন্ধে একটুখানি যদি জানান যে এটা কতখানি শুরু হয়েছিল, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল আমরা কি পৌঁছতে পারলাম কিনা? আসলে বাংলাদেশে 2006-07 সাথে তখন আমরা চিন্তাও করতে পারি নাই যে যখন আমি একটা পূর্ণাঙ্গ ডিপার্টমেন্ট খুললাম ঢাকা মেডিকেল কলেজে, এরপরে মনের মধ্যে আশা জাগে যে আমরা কি আমাদের দেশটাকে আরও একটু উন্নত ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কোনো চিকিৎসায় নিতে পারবো কিনা। সেটা চিন্তা করাটা এবং করলেও সেটা বাস্তবে অনেক কঠিন ছিল। তখন আমাদের বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী মাননীয় প্রফেসর এজেড জাহিদ সাহেব, উনি তখন আমাদের ঢাকা মেডিকেল কলেজে প্রফেসর ছিলেন। উনি প্রথমে একটা উদ্যোগ নেন যে বাংলাদেশে, ওনার থট ছিল, চিন্তা ছিল, ড্রিম ছিল যে বাংলাদেশে ট্রান্সপ্লান্ট শুরু করা যায় কিনা। সেই পরিপ্রেক্ষিতে উনি অধ্যাপক মঞ্জুর মুর্শিদকে বাংলাদেশে নিয়ে আসেন এবং উনি কিং ফয়সাল সৌদি আরব হাসপাতাল থেকে, এবং ওইখান থেকে একটা টিম আমাদের দেশে দেখতে আসে যে বাংলাদেশে এটা ট্রান্সপ্লান্ট করার মতো প্রেক্ষাপট কেমন। তখন তারা এসে সিএমএইচ হসপিটাল তারা ভিজিট করে এবং বর্তমানে যে মেডিকেল ইউনিভার্সিটি ভিজিট করে। এবং আমি তখন যেহেতু নতুন সদ্য ডিপার্টমেন্ট খুলেছি, আমিও বললাম যে জাহিদ সাহেব আপনি আমাদের এখানে ওনাকে নিয়ে আসেন। ওনারাও ভিজিট করলেন। ভিজিট করার পরে ওনারা 15 দিন পরে বলেন হ্যাঁ এখানে সিএমএইচটা খুবই সুন্দর, এখানে একটা নিট অ্যান্ড ক্লিন এখানে ট্রান্সপ্লান্ট করার মতো, বাকিগুলা সামনে আগামীতে। তো 15 দিন পরে ওনারা গিয়ে আমাকে আলজাফ নামের ডেপুটি ডাইরেক্টর কিং ফয়সাল হসপিটাল থেকে আমাকে টেলিফোন করলেন। উনি বললেন, ডক্টর খান আপনি যদি আমাদের এখানে জয়েন করতে চান তাহলে আপনাকে আমি অফার করতেছি। কিন্তু আমি তো যেতে চাই না। আমি বললাম আমাকে 1 মাসের একটা ট্রেনিং দেন আপনারা। তখন উনি বললেন যে ট্রেনিং সিস্টেমটা এখন আর নাই, 1 মাসের জন্য, আপনার 1 বছরের জন্য আসতে হবে। কিন্তু আমি যেহেতু আমাদের এখানে সাবজেক্ট নিয়ে ডিপার্টমেন্টের উন্নতির জন্য কাজ করছি, আমি ফর্গ করলাম, আমি গেলাম না। তারপরে এখানে আরেকজন গেল, আমাদের বর্তমানে এফআর কেয়ারে কর্মরত আবু জাফর, ও জয়েন করলো গিয়ে, আর আমি আমার সাবজেক্টটাকে নিয়ে কাজ করতে থাকলাম। 3বার আমি গভর্নমেন্টকে প্রপোজাল দিয়েছিলাম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু করার জন্য, রিজেক্ট হয়েছে। 2010-এর অক্টোবরে আমি যখন ভিয়েতনামে ইনভাইটেড হইলাম যে ওখানে ডেভেলপ কান্ট্রিগুলারতে ট্রান্সপ্লান্ট করার ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা কেমন আছে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে, আমি যাওয়ার আগে তদানীন্তন মন্ত্রীর সাথে দেখা করলাম, বললাম যে আপনার কোনো বক্তব্য থাকলে দেন, ওটা আমি তুলে ধরবো। তো উনি তখন বললেন যে আপনার জন্য একটা বাজেট রেখেছি, আপনি ঘুরে আসেন, আপনার এটা নিয়ে কাজ করবো। এই হলো বাংলাদেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যাত্রা। তখন আমরা ইউএসএ ম্যাস জেনারেল হসপিটালের সাথে একটা কোলাবোরেশন করলাম, ওরা আমাদেরকে টেকনিক্যাল সাহায্য দিয়েছে। এরপরে আসলে 2 থেকে 3 বছর লেগেছে ম্যান পাওয়ার ট্রেনিং করা, যন্ত্রপাতি প্রকিউরমেন্ট করা, কনস্ট্রাকশন করা। এরপরে আলটিমেটলি গিয়ে আমরা 2014-তে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু করলাম। যে ভদ্রলোকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে উনি রংপুরের বাসিন্দা, এখন উনি ভালো আছেন। মাল্টিপল মাইলোমা নামে একটা রোগ হয়েছিল ওনার, এবং উনি ঢাকায় তখন জব করতেন এবং ওনার একজন ব্যাংকার ছিলেন। ওনার বয়স তখন ছিল 52 বছর। তো এটাই আমার প্রথম যাত্রা। বর্তমানে বাংলাদেশে 5-6টা সেন্টার ডেভেলপ করেছে, সিএমএইচ, এফআর কেয়ার এবং আসগর আলী সহ অনেক কয়টা। এবং আমাদের এই যে ব্যাপ্তি, এটা এখন কিন্তু চলমান, এবং আমি আশা করি যে এটা আরও অগ্রসর হবে। অসাধারণ অসাধারণ একটি গল্প আসলে আমরা। এবং আমি 52টা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে সরকার থেকে অবসর নেই। আচ্ছা, তা এটা একটু বিরাট একটা মাইল ফলক আসলে আমাদের জন্য, এবং একজন ফিজিশিয়ান হিসেবে, ডক্টর হিসেবে যেই জায়গাটায় অবদান রাখতে চাই আমরা, সেরকম একটি জায়গায় আমি বলবো যে আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উত্তরণে। অভিনন্দন জানাই, এবং আপনার জীবনের ডায়েরি থেকে অংশটুকু আমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই বিশেষ দিনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই সূত্র ধরেই যদি একটু আসি ডক্টর মাহবুবা, এই যে রোগীদের সাথে স্যার যখন গল্প করছিলেন যে সেই 2014 সালে যাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হলো এখন উনি দিব্যি সুস্থ আছেন,
এটি তো আমাদের চিকিৎসক হিসেবে একটা বিরাট সফলতা হিসেবে কাজ করে। আপনার জীবনের যদি একটুখানি কোনো একটা গল্প শুনি, যে এই যে নানান রকম রোগীদের তো চিকিৎসা করেন, বিশেষ কোনো গল্প বা বিশেষ কোনো ঘটনা কি আছে যেটা দাগ কেটেছে, আলাদাভাবে চিকিৎসা করেছিলেন, হয়তো উনি ভেবেছিলেন তার জীবনের কোনো আশা নাই, কিন্তু আপনাদের ব্যবস্থাপনার কারণে তিনি এখনো ভালো আছেন, অথবা অন্য যে কোনো গল্প? আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্টে যেমন কমপ্লিকেটেড পেশেন্ট ভর্তি হয়, আমি তো এখানে 12 বছর ধরে আছি 12 আমাদের বছর, ডিপার্টমেন্টে। এখন বিভিন্ন পেশেন্টই আসে, যেমন কোনো আশাই থাকে না ব্লাড ক্যান্সারের পেশেন্টগুলো, আমরা ওখান থেকেই তো বিভিন্ন ধরনের আর্লি ডায়াগনোসিস করে কিমোথেরাপি দিয়ে অনেক পেশেন্ট মোটামুটি সুস্থ, তারা দেখা যাচ্ছে যে নর্মাল লাইফ লিড করছে। ম্যাক্সিমাম পেশেন্টই, যেমন আমাদের ব্লাড ক্যান্সারের পেশেন্ট হলে তো সবাই ভাবে যে আমাদের কোনো আশা নেই, কিন্তু তা না। আমাদের ফার্স্টে তো ব্লাড ক্যান্সার হলে কি টাইপের ব্লাড ক্যান্সার, অ্যাকিউট না ক্রনিক, ওইভাবে ডায়াগনোসিস করে তারপর স্টেপ বাই স্টেপ আইডেন্টিফাই করে ওই অনুযায়ী ম্যানেজমেন্ট করতে হয়। ওই ম্যানেজমেন্ট করলে, আর্লি ডায়াগনোসিস আর ম্যানেজমেন্ট দিতে পারলে পেশেন্টরা কিন্তু মোটামুটি নর্মাল লাইফই লিড করে এখন। আর ক্রনিক লিউকেমিয়া যেগুলো আছে, যেমন ক্রনিক টাইপের ব্লাড ক্যান্সার, তো ওরাল মেডিসিনেই হলো ভালো থাকে, নর্মাল লাইফ লিড করে, তাদের কোনো প্রবলেম হয় না। আর কিমোথেরাপি সাইড ইফেক্ট অবশ্যই আছে, আমি পেশেন্টদের বলবো যে সাইড ইফেক্ট তো থাকবেই, কিন্তু অনেকে আছে টাকা পয়সার জন্য, যেহেতু আমাদের পোর কান্ট্রি, টাকা পয়সার জন্য সবাই মেডিসিন কিনতেও পারে না, কিন্তু গভর্নমেন্ট লেভেলে যদি আরেকটু এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা থাকতো, তাহলে আমাদের পেশেন্টগুলো আরও ইজিলি এই ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিসের সাথে সাথে মেডিসিনগুলো ইজিলি অ্যাফোর্ড করতে পারে। আচ্ছা, সাংস্কৃতিক প্রতিভা অথবা খেলাধুলা, অবসর সময় আর কি কি করেন ডক্টর এম এ খান? হ্যাঁ, আসলে সাংস্কৃতিক প্রতিভাটা আমাদের মেডিকেলে দেখেছি কিছু কিছু ছাত্র খুব ভালো পারফরমেন্স করতো, যদিও আমার এই ব্যাপারে খুব দক্ষতা ছিল না, কিন্তু আমার একটু খেলাধুলার ব্যাপারে আগ্রহ ছিল। এর মধ্যে ফুটবল, দ্বিতীয় যখন আমাদের কলেজে একটা লন টেনিস খেলার একটা মাঠ হলো, তখন ওইখানে আমি রেগুলার লন টেনিস খেলতাম, এইভাবেই আর কি। কিন্তু সাংস্কৃতিক মনে তেমন কোনো দক্ষতা বা ছাপ ছিল না। আচ্ছা, আর ডক্টর মাহবুবা, আপনার ক্ষেত্রে আর এর বাইরে চিকিৎসক জীবন তো এটা অনেক স্ট্রেসফুলও, কারণ এত এত রোগী নিয়ে কাজ করা, অনেক ব্যস্ততা থাকে, এর বাইরে আর কি কি নিয়ে সময় কাটে? ছোটবেলায় তো আমরা ধরেন খেলাধুলা করতাম, ড্রয়িং করতাম, তারপরে মাঝে মাঝে কিছু লেখালেখি, আমার লেখালেখি করতে এখনো ভালো লাগে। আর তখন তো আমি গান শিখেছিলাম আগে ওই সময়, এরপরে তো আর কন্টিনিউ করা হয় নাই ফ্যামিলি ঝামেলার জন্য। আচ্ছা, এগুলোই। ডক্টর এম এ খান, আপনার যদিও বলেছেন যে হয়তো কালচারাল ইস্যু, কিন্তু আমরা ইতিমধ্যে জানি যে গানের ক্ষেত্রে আপনার একটু আগ্রহ আছে। আসলে আমাদের কি আজকে এই বিশেষ দিনে কিছু, হ্যাঁ, আমাদের কিছু একটা অংশ গানের শোনাবেন? গান তো আসলে আমরা শুনি, বর্তমানে এমন এক অবস্থা দাঁড়িয়েছে শোনারও সময় পাই না, তাই না? আর আমি অনেক ডাক্তারকে দেখছি তাদের চেম্বারে লো ভলিউমে গান এনজয় করে, কিন্তু আমাদের লাইফটা এমন ব্যস্ততার মধ্যে যায় যে রোগী এত কঠিন কঠিন সমস্যা নিয়ে আসে, এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে বাসায় এসে রাতে 11টার সময় ওই কেসটা নিয়ে একটু আপডেট নিজের পড়াশোনা করতে হয়। এই ব্যাপারে আমাদের পরিবারের সঙ্গেও একটু ইয়ে হয়, দূরত্ব তৈরি হয় যে তুমি বাসায় এসেও ফ্যামিলিকে সময় দিচ্ছ না। কিন্তু এইটা আসলে আমাদের জীবনটা মনে হয় তাদের জন্য উৎসর্গ করলাম। আমার জীবনটা মনে হচ্ছে এরা মোর একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আচ্ছা, মোর একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। এইটার গানের সাথে যেমন আমার জীবনটা যেন আমি একবারে হুবহু মিলে গেছে। এখনও অবসর জীবনেও আমি রোগীর জন্য কাজ করি, থ্যালাসেমিয়া নিয়ে দেশে দেশে ঘুরি। যেমন কয়েকদিন আগেই আমি 3 দিন ঘুরে আসছি ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, এগুলোতে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য। এটাই আমার জীবন, এতেই আমার আনন্দ। আচ্ছা, এটা আমাকে খুব আলাদাভাবে একটু স্পর্শ করলো, এবং আমার ধারণা অন্য যারা আজকে দেখবেন, আপনার এই যে দুটো লাইন, আমরা তো গান হিসেবে খুবই বিখ্যাত, আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত, এবং জাতীয় যে কোনো সংকটে এই দুটো লাইন আমাদের, বা এই গানটা আমাদের মাঝে ফিরে আসে যে মোর একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই যে তার সাথে যে আপনার ডাক্তার
হওয়ার বা পেশাগত জীবনটাকে যে এভাবে জড়িয়ে নিয়েছেন, আমার মনে হয় যে অনেক মানুষকে এটি আপ্লুত করবে এবং আবেগাক্রান্ত করবে। আপনার এই ডেডিকেশন যেটা, সেটাকে আমরা গভীর গভীর জায়গা থেকে শ্রদ্ধা জানাই। আপনাদের দুজনকেই অনেক অনেক কৃতজ্ঞতা এই বিশেষ দিনে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং জীবনের এই যে ডায়েরির যে কিছু পাতা আমাদের সাথে আজকে উল্টালেন একসাথে বসে, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক আমাদের পক্ষে। ধন্যবাদ। ঈদ মোবারক ধন্যবাদ। সবাইকে। ঈদ মোবারক। দর্শক, শেষ করছি আজকের এই বিশেষ আয়োজন ঈদ উপলক্ষে ডক্টরস ডায়েরি অনুষ্ঠানে। আমরা বাংলাদেশের দুজন হেমাটোলজিস্ট, তাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা শুনলাম। বিশেষ করে যেই ডেডিকেশন নিয়ে তারা বাংলাদেশের চিকিৎসা সেবায় যুক্ত আছেন এবং আমাদের দেশের চিকিৎসা সেবার উত্তরণে কাজ করছেন, সেটি আশা করি আপনাদের সকলকে নতুন করে উজ্জীবিত করবে, দেশপ্রেমে উজ্জীবিত করবে এবং বাংলাদেশের চিকিৎসা সেবায় আপনাদের আস্থা বাড়াবে। আমাদের সকলের জীবন সুন্দর কাটুক, আপনাদের সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি এই আয়োজন।